মহিলাদের হাড় পুরুষদের তুলনায় এত দুর্বল কেন হয়ে যায় বয়সের সঙ্গে সঙ্গে? যে মুহূর্তে মেনস্ট্রুয়েশন পিরিয়ড বন্ধ হয়ে যায় তখনই কিন্তু ইস্ট্রোজেন হরমোনটা উইথড্রন হয়ে যায়। আচ্ছা, এবার মহিলাদের বোন হেলথের জন্য এই ইস্ট্রোজেন হরমোনটা খুব জরুরি। একটা সেল আছে, একটা কোষ আছে যাকে বলে অস্টিওক্লাস্ট। তার আচ্ছা। কারণ হচ্ছে ওই খুবলে খুবলে দুর্বল জায়গাগুলোকে ফেলে দেওয়া। আচ্ছা, আর এক ধরনের সেল আছে যা হচ্ছে অস্টিওব্লাস্ট। আচ্ছা, তার কাজ হচ্ছে ওর পরে ওই খুবলানো জায়গায় আবার নতুন বোন করে। দিয়ে ভরাট করে দেওয়া। আচ্ছা, এই অস্টিওপোরোসিসের আগের স্টেপকে আমরা মেডিকেলি বলি অস্টিওপেনিয়া। হুম, সেখান থেকেই কিন্তু চিকিৎসা শুরু হতে পারে। কারুর ক্ষেত্রে হুম, কিন্তু হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দিতে হয় এবং অনেক বয়স্ক যারা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাদের ক্ষেত্রে শেখানো হয় যে ফল টেকনিক কিভাবে পড়লে আচ্ছা। তার ফ্র্যাকচারগুলো হবে না। ৫টা বদভ্যাস মহিলাদের যেটা তাদের হাড়ের স্বাস্থ্যকে খারাপ করছে, এরকম ৫টা বদভ্যাস কি, কি আছে? ভারতীয় মহিলাদের একটু বয়স হলেই হাঁটু ব্যথা, কোমর ব্যথা এবং দুর্বল লাগা, এগুলো হচ্ছে খুব কমন একটা সমস্যা। আমরা যারা সাধারণ মানুষ তারা ভাবি যে বয়স হয়েছে এটা তো হতেই পারে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা গেছে এর মূল কারণ হচ্ছে দুর্বল হাড় বা অস্টিওপোরোসিস। নমস্কার, আমি ধ্রুব। আজ আমরা মহিলাদের বোন হেলথ নিয়ে কথা বলবো এবং এ বিষয়ে কথা বলতে আমাদের যিনি গেস্ট আছেন তিনি শহরের বিশিষ্ট চিকিৎসক ডক্টর ক্ষেত্র মাধব দাস। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। মহিলাদের হাড় পুরুষদের তুলনায় এত দুর্বল কেন হয়ে যায় বয়সের সঙ্গে সঙ্গে? না, সেটার একটা কারণ হচ্ছে একটা বয়সে অর্থাৎ পিক বোন মাস যখন তৈরি হয় হুম, তখন মহিলাদের সামান্য আলাদা থাকে হুম, পুরুষদের হুম, তুলনায়। হুম, সেটা বিভিন্ন কারণে হয়। সেটার বাইরে পিক বোন মাসটা তৈরি হয় মোটামুটিভাবে ২৫ থেকে ৩৫ এর মধ্যে। তারপর কিন্তু সবারই ধীরে ধীরে কমতে থাকে। কিন্তু মহিলাদের ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে মেনোপজ। অর্থাৎ আচ্ছা, যে মুহূর্তে মেনস্ট্রুয়েশন পিরিয়ড বন্ধ হয়ে যায় হুম, তখনই কিন্তু ইস্ট্রোজেন হরমোনটা উইথড্রন হয়ে যায়। আচ্ছা, এবার মহিলাদের বোন হেলথের জন্য এই ইস্ট্রোজেন হরমোনটা খুব জরুরি। সেই কারণেই হঠাৎ করে কমে যায়। আচ্ছা, যেটা পুরুষ মহিলা নির্বিশেষে ওই পিক বোন মাসটা ধীরে ধীরে তারপর ৩৫ বছরের পর থেকে কমতে থাকে, হুম, সেটা মহিলাদের ক্ষেত্রে হঠাৎ করে কমে যায় আচ্ছা, মেনোপজের পর। সেই কারণেই তাদের ক্ষেত্রে এই বোনের ভঙ্গুরতা বা অস্টিওপোরোসিস এটা হঠাৎ করে বেড়ে যাওয়ার চান্স থাকে পুরুষদের তুলনায়। কিন্তু একটা সময়ে কিন্তু পুরুষদেরও দেখা যায় ৬০-৬৫ পর তখনও তাদের বেশ বেশি রকমই কমতে থাকে এই বোন মিনারেল ডেনসিটি এবং যার ফলে তখন কিন্তু তাদেরও বোনের যে ভঙ্গুরতা বা ইজি ব্রেকেবিলিটি, পড়ে গেলে ভেঙে যাওয়া, ফ্র্যাজিলিটি অনেক বেশি বেড়ে যায় তখন। দেখা গেছে মহিলাদের যে মানে বোন হেলথটা মানে শার্প ডিক্লাইন হয় আর কি পুরুষদের তুলনায় আর কি। একদম তাই, একদম আচ্ছা। তাই। ওই যে বললাম হুম, মেনস্ট্রুয়েশন হুম, এর পর হুম, হুম, ছেলেদের ওই ব্যাপারটা নেই যে হুম, হঠাৎ করে হরমোনাল হুম, যে সাপোর্টটা ছিল চলে হুম, গেল। হুম, আর এক্ষেত্রে কি হচ্ছে? যে মুহূর্তে মেনোপজ হলো, দুম করে হরমোনাল সাপোর্টটা উইথড্রন হয়ে গেল। হুম, এবং মহিলাদের ক্ষেত্রে মহিলাদের বোন হেলথের ক্ষেত্রে যেমন ইস্ট্রোজেনটা খুব বেশি হুম, ইম্পর্টেন্ট। হুম, হুম। সেটা সঙ্গে সঙ্গে হঠাৎ করে উইথড্রন হয়ে যাবে বা সুইচ অফ করার মতো ব্যাপার। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তাহলে যেটা প্রশ্ন থাকে যে এই জায়গাটা যাতে মহিলারা না পৌঁছায় তাহলে মহিলাদের ১ম থেকে কি, কি করা উচিত? হ্যাঁ, আমি সেই জন্যই পিক বোন মাসের হুম, কথাটা বলেছি। হুম, সেটা দিয়ে শুরু করেছি এই কারণে এটা পুরুষ মহিলা নির্বিশেষে হুম, সবার ক্ষেত্রেই ছোটবেলায় নিউট্রিশনটা প্রপার হতে হবে ১ নম্বর। হুম, নিউট্রিশন প্রপার হওয়া মানে শুধু ক্যালসিয়াম বা ভিটামিন ডি নয়, তার সঙ্গে প্রোটিন ইনটেকও প্রপার হতে হবে। হুম, ওভারঅল একটা ব্যালেন্সড নিউট্রিশন থাকা দরকার। তার সঙ্গে কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সেডেন্টারি এফেক্ট হলে চলবে না, বসে শুয়ে কাটালে চলবে না। হুম, পরিশ্রম করতে হবে, ওয়েট বিয়ারিং এক্সারসাইজ করতে হবে, স্ট্রেংথ ট্রেনিং করতে হবে বা এমন কোনো ধরনের খেলা বা এমন কোনো ধরনের অ্যাক্টিভিটিস যেমন নাচ ইত্যাদির হুম, মাধ্যমে হুম, যেন এই ওয়েট বিয়ারিং এক্সারসাইজ এবং স্ট্রেংথ ট্রেনিং দুটোই হয়ে যায়। এইটা কিন্তু পিক বোন মাসকে অর্থাৎ যে সময়ে আমাদের সবথেকে বেশি বোন মাস তৈরি হয়, আমি আগেই বললাম হুম, আগের হুম, প্রশ্নের হুম, হুম, উত্তরে হুম, ২৫ থেকে ৩৫ হুম, সেইটা তৈরি হবে সঠিকভাবে। আচ্ছা, তবে এই দুটোই একমাত্র কারণ না। এগুলো হচ্ছে মডিফায়েবল ফ্যাক্টরস যেগুলো আমরা
পরিবর্তন হুম, করতে হুম, পারি, আমি হুম, সেগুলোর হুম, উপরই জোর হুম, দিলাম। হুম, অর্থাৎ সঠিক নিউট্রিশন এবং সেডেন্টারি হ্যাবিট অ্যাভয়েড করে হুম, অ্যাক্টিভ থাকা, এক্সারসাইজ করা, একই সঙ্গে স্মোকিং, অ্যালকোহল ইত্যাদিগুলো যথাসম্ভব বন্ধ রাখা। স্মোকিংটা পুরোপুরি বন্ধ রাখলে ভালো হয়, হুম, অ্যালকোহলও যতদূর সম্ভব কম রাখা দরকার, এবং খুব কম বয়সে সেটা না শুরু করলে সব থেকে ভালো হয়। কিন্তু এর বাইরে কিছু নন মডিফায়েবল ফ্যাক্টরস আছে, যেমন জেনেটিক কিছু হুম, কারণ রয়েছে, ফ্যামিলিয়াল কিছু ট্রেন্ড আছে, সেগুলোর তো আমি আলাদা করে কিছু করা যাবে না, কিন্তু এগুলো আমাদের হাতের মুঠোয় আছে। এটা হলো যখন বোন মাসটা তৈরি হলো সেটা। বেশ। এরপরেও যে বোন মাসের যে গ্র্যাজুয়াল ডিক্লাইন হুম, হয় হুম, পুরুষ মহিলা নির্বিশেষে, হুম, সেটাও কিন্তু আমরা আটকে রাখতে পারি, পুরোপুরি নয়, হুম, কমিয়ে রাখতে হুম, হুম, পারি। হুম, কিভাবে? ওই একই রকম হুম, সেডেন্টারি হ্যাবিট অ্যাভয়েড করে, হুম, রেগুলার এক্সারসাইজ করে, হুম, এবং তারই সঙ্গে প্রপার নিউট্রিশনাল ডায়েট, ব্যালেন্সড ডায়েট নিয়ে, হুম, এবং ওই অ্যাভয়েডেন্স অফ অ্যালকোহল, স্টপিং অফ স্মোকিং, বা টোটালি অ্যাভয়েডেন্স অফ স্মোকিং ইত্যাদি ইত্যাদিগুলো করে আমরা রাখতে পারি। এবং তারপরেও এই যে জিনিসটা করছি, ওই যে ইস্ট্রোজেন হুম, উইথড্রন, হুম, সেটা কিন্তু ইনএভিটেবল, সেটা হবেই, কারোর আগে কারোর হুম, পরে, হুম, যখন মেনোপজ হবে সেই অনুসারে। কিন্তু সেটা হবার পরও কিন্তু আমরা যদি এগুলো চালিয়ে যাই, তাহলে কিন্তু কিছুটা ব্যালেন্সড হবে। অর্থাৎ আমরা কিছুটা যুদ্ধ করতে পারবো ওই হঠাৎ কমে যাওয়ার সঙ্গে। বুঝতে আর পেরেছি। তারপর তো ওষুধ আছেই। অর্থাৎ কারুর হুম, ক্ষেত্রে হুম, কিন্তু হুম, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দিতে হয়। তবে এখনকার ট্রেন্ড অনুসারে হুম, অস্টিওপোরোসিস এর জন্যে, বা অস্টিওপোরোসিস প্রিভেন্ট করার জন্যে সবার ক্ষেত্রে, খুব কয়েকটি সিলেক্টিভ ক্ষেত্র ছাড়া, সেভাবে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি করা হয় না। আচ্ছা। বরং অস্টিওপেনিক যদি কেউ হন, বা অস্টিওপোরোটিক যদি কেউ হন, সেক্ষেত্রে তাদের জন্য অন্য ওষুধ আছে। আচ্ছা। কিন্তু হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি করতে গেলে তার কতগুলো সাইড এফেক্টস আছে, বিপদ আছে। সেইজন্যে রুটিনলি সবার ক্ষেত্রে করা হয় না। কিন্তু কারোর ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। আচ্ছা। সেটা কিন্তু একমাত্র চিকিৎসকের পরামর্শ মতোই নেওয়া উচিত। সবকটা ওষুধই তাই। হুম, কিন্তু এটাও খুবই বেশি পরিমাণে সত্যি যে, অমুক হুম, তো হুম, নিয়েছেন, হুম, আমিও হুম, একটু হুম, নিই। হুম, হুম, ব্যাপারটা এইভাবে হুম, একেবারেই ওটা করা উচিত নয়। কারণ তার অনেকগুলো রিস্ক ফ্যাক্টর আছে। সাইড ইফেক্টস এর কথা তো বললাম। হুম, ইন্ডিকেশনস, কন্ট্রা হুম, ইন্ডিকেশনস আছে। অর্থাৎ হুম, সবার ক্ষেত্রে হুম, এটা সমানভাবে প্রযোজ্য নয়। আর এরপরে আ অস্টিওপোরোসিস প্রিভেন্ট করার জন্য আমি যেগুলো বললাম হুম, সেগুলো হুম, আছে। হুম, ওষুধের হুম, সাহায্য নিতে পারি হুম, আমরা। হুম, প্রিভেন্ট করা, এবং আর্লি যে অস্টিওপোরোসিস এর আগের স্টেপকে আমরা মেডিকেলি বলি হুম, হুম, অস্টিওপেনিয়া। হুম, সেখান থেকেই কিন্তু চিকিৎসা শুরু হতে পারে। তারপরেও আরেকটা ব্যাপার আছে যে, অস্টিওপোরোসিস আমরা জানতে পারি কি করে? আগে তো এটা সাইলেন্ট ডিজিজ হুম, বলা হতো। হুম, এখন আর বলা হয় না, কারণ এখন আমরা ডেক্সা বিএমডি বা অন্যান্য নানা পরীক্ষায় বোন মিনারেল ডেনসিটিটা এবং বোনের কোয়ালিটিও আমরা নির্ণয় করতে পারি। কিন্তু তা সত্ত্বেও, নির্ণয় করা সত্ত্বেও হুম, কিন্তু, এবং তার প্রতিরোধ করার চেষ্টা সত্ত্বেও কিন্তু, ফ্র্যাকচার একটা বড় কমপ্লিকেশন। হুম, সেটাকে একদম। এভয়েড করাটা কিন্তু এই ট্রিটমেন্টের মধ্যেই পড়ে। সুতরাং আচ্ছা, আচ্ছা। এই যে আমরা শুধু অস্টিওপোরোসিসটাকে আটকাচ্ছি বা হুম, অস্টিওপেনিয়াকে আটকাচ্ছি, তার ট্রিটমেন্ট করছি তা নয়। তার ভবিষ্যতের যে বিপদ। কমপ্লিকেশন, হ্যাঁ। ফ্র্যাকচার, হুম, সেটাও কিন্তু আটকাতে হবে। হুম, সেইটা আটকাতে গেলেও কিন্তু তার জন্যে হুম, এই যে এক্সারসাইজ গুলো বললাম, হুম, তার বাইরেও ব্যালেন্স অ্যান্ড কোঅর্ডিনেশন এক্সারসাইজ আছে। হুম, এবং অনেক বয়স্ক যারা পড়ে যাওয়ার সম্ভাবনা হুম, আছে, তাদের ক্ষেত্রে শেখানো হয় যে ফল টেকনিক কিভাবে পড়লে আচ্ছা। তার ফ্র্যাকচার গুলো হবে না। অর্থাৎ অস্টিওপোরোসিস এর ক্ষেত্রে কি হয়? ওটা ফ্র্যাজিলিটি ফ্র্যাকচার হয়। মানে একদম দাঁড়িয়ে আছি সেখান থেকে হুম, পড়ে হুম, গিয়ে, হুম, হুম। যেখান থেকে পড়ে গেলে, যে উচ্চতাকে পড়ে গেলে স্বাভাবিকভাবে কিছু ফ্র্যাকচার হওয়ার হবার কথা কথা নয়। নয়। হ্যাঁ। কিন্তু তাতেও হয়ে যায়। তো সেইগুলোকে এভয়েড করার জন্যে ফল টেকনিক বলা হয়। কখনো আমরা দেখেছি যে অনেক সময় দেখা যায় ভার্টিব্রাল কম্প্রেশন হয়। ঠিক আছে? তার জন্যে অতিরিক্ত হাঁচি, কাশি হুম, এগুলো যেন হুম, না হয়। হলে সঙ্গে চিকিৎসককে দেখিয়ে নিয়ে তার ট্রিটমেন্ট করে সেটাকে কন্ট্রোল করতে হবে। এটা একটা ব্যাপার। আর কতকগুলো ক্ষেত্রে যাদের একটু অ্যাডভান্সড অস্টিওপেনিয়া বা হুম, হুম, অ্যাডভান্সড অস্টিওপোরোসিস আছে, হুম, তাদের কিছু অ্যাক্টিভিটিস আছে, কিছু এক্সারসাইজ আছে, হুম। সেগুলো করা যাবে না। যেমন খুব বেশি সামনে ঝোঁকা যাবে না। আচ্ছা, হঠাৎ সাডেন টুইস্টিং মুভমেন্ট করা যাবে না, ইত্যাদি। সুতরাং আচ্ছা। এইগুলো দিয়ে আমরা মানে অস্টিওপোরোসিসকেও প্রতিহত করতে পারি, আবার অস্টিওপোরোসিসের যে কমপ্লিকেশন অর্থাৎ ফ্র্যাকচার, হুম। সেটাকেও প্রতিহত করতে পারি। হাড়ের যে স্বাস্থ্য সেটা বজায় রাখতে আপনি মানে ভালো খাবার-দাবারের কথা বলেছেন, যেটাতে পুষ্টিগুণ আছে সেরকম একটা খাবার-দাবার। মহিলাদের মধ্যে কিছু অ জিনিস আছে যেমন ওরা একটু মসলাদার খাবার খেতে পছন্দ করে, একটু নুন খেতে পছন্দ করে।
বা একটু হয়তো চা কফিও তারা এখনকার যারা মেয়েরা যারা বিভিন্ন আইটি সেক্টরে কাজ করে সেখানে তো হরদম তারা চা কফিও খান। তো আমার প্রশ্ন থাকবে আপনার কাছে যে এই যে অতিরিক্ত লবণ খাওয়া বা আ মসলা জাতীয় খাওয়া এবং মানে একদম সময় অসময়ে যে চা কফি খাওয়া এটাতে কি হাড়ের স্বাস্থ্য কোথাও খারাপ হয় কি? হ্যাঁ, তা হয়। তবে এটা শুধু মহিলাদের মধ্যে প্রবণতা তা বলব না। এই প্রবণতা মহিলা পুরুষ নির্বিশেষে আমি সবার হুম, মধ্যেই দেখি। হুম, হ্যাঁ, নুন বেশি খেলে তো দেখুন হুম, বেশি কিছু খেলেই হুম, গন্ডগোল। নুন বেশি খেলে আমরা জানি সেখান থেকে হুম, হাইপারটেনশন হয়, ব্লাড প্রেশার হুম, বাড়ে, হুম, কিডনির উপর হুম, প্রেশার পড়ে। একই সঙ্গে চা, কফি খাওয়া, নুন বেশি খাওয়া, মসলাদার খাবার ইত্যাদি সবকিছুই কিন্তু আমাদের খাদ্য গুণ যেগুলো সেগুলো অনেক সময় কমিয়ে দেয়। হয়তো আমি ব্যালেন্সড ডায়েট হুম, খাচ্ছি হুম, সেইভাবে হয়তো আমার প্রোটিন, হুম, কার্বোহাইড্রেট, ফ্যাট যে পরিমাণে থাকার কথা, যে ধরনের থাকার কথা সেটা আছে। মিনারেলস, ভিটামিনস হুম, হুম, এগুলো আছে, ওয়াটার আছে, ফাইবার আছে। কিন্তু হুম, তার সঙ্গে যদি আমি খুব মসলাদার খাবার খাই হুম, বা স্মোক করি বেশি হুম, অথবা ওই চা, কফি যখন তখন খাই এবং নুন খাই তখন এই জিনিসটাই কিন্তু এই অ্যাবজর্পশন সেখান থেকে যে প্রপার হুম, ডাইজেশন, হুম, অ্যাবজর্পশন এবং সেখান থেকে তো শরীরে হুম, ঠিক জায়গায় পৌঁছতে হবে। হুম, সেই জিনিসটাই কিন্তু পুরো গন্ডগোলে যায়, ঘেঁটে যায় আরকি। হুম, সুতরাং ব্যালেন্স ডায়েট বলতে এই হ্যাবিট গুলোকেও কিন্তু তার সঙ্গে সমান রাখতে হবে। আমি হুম, খাবারের মধ্যে অতিরিক্ত নুন দিয়ে দিলাম, অতিরিক্ত হুম, তেল দিয়ে দিলাম, হুম, আর সব হুম, ঠিক আছে। হুম, তখনই কিন্তু ব্যাপারটা আর সেইভাবে রইল না। হুম, খুব তুল্যমূল্য বিচার করলে দেখা যায় যে এটার সঙ্গে এটা থাকলে এটার অ্যাবজর্পশন কম হয়, ওটার সঙ্গে ওটা থাকলে অ্যাবজর্পশন হুম, বেশি হয়। হুম, হুম, কিন্তু দেখা গেছে মোটামুটি টাইম টেস্টেড যে সমস্ত খাবারগুলো বহুদিন ধরে খেয়ে আসা হয়, হঠাৎ করে তার মধ্যে এই পরিমাণগুলো কমই থাকে। এবার আমরা কিছু জিনিস যেমন বুঝলাম যে ভারতীয় খাবারে যে পরিমাণ নুন হুম, থাকতো সেই হুম, পরিমাণ নুনটা কমানো দরকার। সেটা দেখেছি। কিন্তু এর বাইরে আর যে সমস্ত ইনগ্রেডিয়েন্ট থাকে সেগুলো যদি যেগুলো হুম, হুম, ট্র্যাডিশনাল হুম, খাবার হুম, তাতে কিন্তু মোটামুটিভাবে আমাদের আ খাবারের হজমই বলুন, পরিপাকই বলুন যাই হোক তাতে কোনো অসুবিধা হয় না এবং হুম, ওই ব্যালেন্সড ব্যাপারটা নিউট্রিশন এর মেইনটেইনড হয়। কিন্তু ওইগুলো আমাদের এভয়েড করাটাই বেটার। হুম, আর এই প্রসঙ্গে বলেই দিই আপনি যখন বললেন হুম, বোনের জন্যে যে স্পেসিফিক হুম, যেগুলো ভিটামিনস হুম, লাগে হুম, বা হুম, মিনারেলস হুম, লাগে। একটা তো প্রোটিন লাগে। প্রোটিনটা কিন্তু অ্যাডেকুয়েট হতে হবে। না হুম, হলে হুম, বোন ফর্ম মাসল হ্যাঁ, হ্যাঁ, না মাসল নয়। মাসলের জন্য তো লাগেই। আচ্ছা, প্রোটিন বোনের জন্যও লাগে। আচ্ছা, কোলাজেনের আচ্ছা, আচ্ছা, উপরে হ্যাঁ, কিন্তু হ্যাঁ, হ্যাঁ, ক্যালসিয়াম, ফসফেট হুম, ওগুলো হুম, হুম, ডিপোজিটেড হুম, হয়। হুম, হুম, ঠিক হুম, আছে? সুতরাং আমাদের প্রোটিন ডেফিশিয়েন্সি হলে বোন কখনো ভালো তৈরি হতে পারবে না। আচ্ছা, ঠিক আছে? এটা আচ্ছা, একদম পরিষ্কার কথা। এর বাইরে আমরা জানি মিনারেলস। সেই হুম, মিনারেলসটা ক্যালসিয়ামটা সবাই জানি। হুম, 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 ক্যালসিয়াম তার সঙ্গে ক্যালসিয়ামের সঙ্গে হুম, হাইড্রক্সি অ্যাপিটাইট হুম, যে ক্রিস্টালগুলো হয় তার মধ্যে হুম, ফসফরাস থাকে। সুতরাং হুম, ক্যালসিয়াম, ফসফরাস এই দুটোই জানি। হুম, এর বাইরে আরো কিছু বোরন, হুম, জিংক, হুম, কপার হুম, এগুলো কিন্তু কাজে লাগে। ম্যাগনেসিয়াম হুম, খুব লাগে। আর ভিটামিনস এর মধ্যে ভিটামিন ডি টা আমরা সবাই জানি। হুম, 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 ভিটামিন ডি এর বাইরেও কিন্তু ভিটামিন কে, স্পেশালি ভিটামিন কে2, হুম, হুম, ভিটামিন কে2, ভিটামিন এ হুম। এবং ভিটামিন সি এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ মানে প্রপার বোন হেলথ এর জন্যে। স্যার আপনি যে সাপ্লিমেন্ট গুলোর কথা বললেন, যেমন ক্যালসিয়ামের কথা বললেন, ভিটামিন ডি এর কথা বললেন। এগুলো না ওভার দ্য কাউন্টার আমরা অনেকেই কিনে খাই। যে ক্যালসিয়াম লাগবে বলে আমরা হয়তো মাসের পর মাস ক্যালসিয়াম খাচ্ছি। বা ভিটামিন ডি লাগবে বলে আমরা আ একটা দোকান থেকে আমরা কিনে এনে খাচ্ছি। তো এটার মানে এটা কি ঠিক নাকি কোনো একজন ডাক্তারবাবুর কাছে যাওয়া এবং আ আ মানে তিনি পর্যবেক্ষণ করবেন তার কতটা লাগবে সেই মতন করে খাওয়া আ মানে সেটাই তো আমার মনে হয় ভালো। একদম। হ্যাঁ, সেটা সবসময়ই তাই। হুম, প্রথমত আবার বললাম হুম, ব্যালেন্সড ডায়েট হুম, হুম, যেটা, হুম, হুম। নিউট্রিশিয়াস ব্যালেন্সড ডায়েট হলে কিন্তু এগুলো যে পরিমাণে লাগে তার জন্যে আমাদের আলাদা করে সাপ্লিমেন্ট নেওয়ার প্রয়োজন আচ্ছা, হয় না। আচ্ছা, আচ্ছা। কিন্তু হুম, কারোর যদি নিউট্রিশনাল ডেফিশিয়েন্সি থাকে হুম, হুম, অথবা এই হুম, ধরনের রোগ থাকে বা হুম, অন্য কোনো ধরনের হুম, রোগ থাকে হুম, যে হুম, ক্ষেত্রে তাকে দেওয়া দরকার, হুম, তখন কিন্তু মানে থেরাপিউটিক ডোজে হুম, হুম, সেক্ষেত্রে কিন্তু সেটা চিকিৎসকের পরামর্শ মতোই হওয়া উচিত। হুম। এই নিয়ে একটা মানে ভীষণ একটা ব্যাপার চলেছে এখন আ বোলাস ডোজে ভিটামিন ডি। মানে সবাই 60 হুম, কে, হুম, 60 কে রাইট। 60,000 হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইয়ে দিনের পর দিন সপ্তাহ মানে দিনের হুম, পর দিন না ওটা সপ্তাহে একটা করে খেতে হয়। হুম, সাধারণত সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস হুম, খেয়ে যাচ্ছেন। হুম, হুম, টেস্ট না হুম, করে। হুম, একটা কথা মনে রাখতে হবে ওটা ভিটামিন ডি কিন্তু যে পরিমাণে লাগে সেটা হচ্ছে থেরাপিউটিক ডোজেও হুম, যদি হুম, সেটা হচ্ছে 1000 to 2000 মানে 800 থেকে সঠিকভাবে বলতে গেলে 800 to
2000। এবার আমি যখন 60 কে খাচ্ছি সপ্তাহে, মানে হুম। প্রতিদিন অ্যাভারেজে হুম, প্রায় হুম। 10,000 করে খাচ্ছি। 10,000, হ্যাঁ। এই 10,000 করে আমার কিন্তু লাগছে 1,000। দীর্ঘ, হ্যাঁ, হুম, না আমি সুতরাং হুম, ডেফিসিয়েন্সি না থাকলে, হ্যাঁ, স্পেসিফিক ডেফিসিয়েন্সি তখন আমায় ওটা হ্যাঁ, দিতে হ্যাঁ, হবে। হ্যাঁ। স্পেসিফিক ডেফিসিয়েন্সি থাকার পর কারেক্টেড হয়ে গেল। হুম, তারপরে আমি বহুদিন ধরে খেয়ে যাচ্ছি হুম, কিন্তু জমে যাচ্ছে ভিটামিন ডি। এবং হুম, ভিটামিন ডি ফ্যাট সলিবল ভিটামিন, এবং ভিটামিন ডির টক্সিসিটি হয়। হাইপার ভিটামিনোসিস ডি। হুম, তাতে আবার এই বোন হেলথ নিয়ে যখন আজকে আলোচনা আমি বলেই দিচ্ছি, হুম, তাতে আরো অনেক বিপদ হয়। মাসলের বিপদ, হুম, অমুকের বিপদ, হার্টের বিপদ, হুম, ক্যালসিয়াম বেড়ে হুম, যায়, হুম, এটসেট্রা, এটসেট্রা। হুম। তার সঙ্গে কিন্তু একই সঙ্গে বোন হেলথও খারাপ হয়, চিন্তা করো, এবং দ্যাট ক্যান প্যারাডক্সিক্যালি প্রডিউস অস্টিওপোরোসিস। চিন্তা করো। মানে এটা আমার মনে হয় আমাদের দর্শকদের জানা উচিত। একদম, মানে একদম। আপনি ভিটামিন দোকান ডির এখন অ্যাবিউজ হচ্ছে। বোলাস ডোজ অফ ভিটামিন ডির হুম, এখন অ্যাবিউজ হচ্ছে। হুম, ইমপ্রপার হুম, ইউজ হুম, হচ্ছে। এটা কিন্তু বন্ধ করা দরকার। বন্ধ হওয়া দরকার। একদম। আচ্ছা স্যার, আপনি এক্সারসাইজ এর কথা বললেন। আ মহিলাদের মধ্যে একটা ধারণা আছে যে আমি তো বাড়িতে সারাদিন এত কাজ করি, তারপরেও কি আমার এক্সারসাইজ করতে হবে? হ্যাঁ, এই ব্যাপারটা হচ্ছে আমাদের জানতে হবে যে কি ধরনের এক্সারসাইজ বোন হেলথ এর জন্য লাগে। আমি ইয়েস। আগে কিন্তু বলেছি। হ্যাঁ, হ্যাঁ। একটা হচ্ছে ওয়েট বিয়ারিং এক্সারসাইজ, হুম, আরেকটা বলেছি স্ট্রেংথ ট্রেনিং। হুম, এবার এই যে সারাদিন বিভিন্ন কাজ করা, হুম, তার হুম, মানে হাঁটা চলা হুম, সবসময় হুম, হচ্ছে, হুম, ওয়েট বিয়ারিং এক্সারসাইজটা হচ্ছে। এবার সেটা কতটা হচ্ছে সেটা কিন্তু বুঝতে হবে। ৩০ মিনিট ধরে যদি আমি হাঁটি, হুম, ব্রিস্ক ওয়াক হুম, করি, হুম, তাহলে যতটা হচ্ছে হুম। সারাদিনের কাজকর্মে কি ততটা হয়? সবার ক্ষেত্রে বোধহয় তা হয় না। না। সুতরাং এর বাইরেও প্রয়োজনীয়তা হুম, আছে। হুম। আরেকটা হচ্ছে স্ট্রেংথ ট্রেনিং। সেই স্ট্রেংথ ট্রেনিংটা কিন্তু সব ধরনের কাজে হয় না। হ্যাঁ, না, না। খুব হুম, বালতি-টালতি হুম, ভারী হুম, জিনিস তোলা, তুলি হুম, 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 ইত্যাদিতে হুম, হয়। হুম, কিন্তু সেটা কতটা? সেটা হুম, সব রকম মাসলের হুম, উপর কাজ করছে হুম, না, হুম, শরীরের সর্বাঙ্গে কাজ করছে না। হুম, এই জিনিসটা খুব ইম্পোর্টেন্ট। হুম, সেই কারণেই স্ট্রেংথ ট্রেনিং সম্পর্কে আবার আরেকটা ধারণা আছে, হুম। যেটা হচ্ছে এটা পুরুষদের জন্যে, হ্যাঁ, এটা মহিলাদের জন্য নয়। এটা ভীষণভাবে না, প্রচলিত। হ্যাঁ। মহিলাদের জন্যেও স্ট্রেংথ ট্রেনিং। স্ট্রেংথ ট্রেনিং এর জন্যে কোনো আ এজ বার নয়, হুম, হুম, কোনো সেক্স বার নয়। মহিলারা স্ট্রেংথ ট্রেনিং করলেই কালকে একজনের পুরুষালী চেহারা হয়ে যাবে না। হুম, এটা অনেক কিছু দ্বারা নিয়ন্ত্রিত হয়। কিন্তু যেটা হবে সেটা হচ্ছে, ওনারা যদি স্ট্রেংথ ট্রেনিং না করেন, সেক্ষেত্রে কিন্তু ওই অস্টিওপোরোসিসটা ত্বরান্বিত হবে। যে কথাটা আমি বলি যে, ওই যে আপনি জিজ্ঞেস হুম, করলেন কি, হুম, কি করলে হুম, এটা থামানো যায়? আমি কিন্তু হুম, তখন এই হুম, স্ট্রেংথ ট্রেনিং হুম, এর কথা হুম, বলেছিলাম। বলেছেন আপনি। হ্যাঁ। এটা যদি না করি তাহলে ওই যে হরমোন উইথড্রন হলো, হুম। সেই স্টেটের উপর আত্মসমর্পণ করা হচ্ছে। সুতরাং এটা আমাদের করতে হবে। স্ট্রেংথ ট্রেনিং। এটা মানে করতেই হবে। হ্যাঁ। আচ্ছা, এবার চলে আসি একদম ঘরোয়া ডায়েটে। আমরা কোন, কোন ধরনের খাবার রাখবো যাতে আমার বোন হেলথ ভালো থাকে? মোটামুটি ক্যালসিয়াম রিচ বা ভিটামিন ডি সমৃদ্ধ যে খাবারগুলো আপনি বললেন যে যদি আপনার খাওয়া-দাওয়া প্রপার হয় তাহলে এই সাপ্লিমেন্ট গুলোর কিন্তু দরকার নেই। তাহলে সেই খাবার-দাবারগুলো কি, কি হতে হবে? আমরা সাধারণভাবে আ যে ভাত, ডাল, মাছ, মাংস, সবজি খাই, হুম, সেগুলোই যদি ব্যালেন্সড পরিমাণে খাওয়া যায়, হুম, তাহলে তার মধ্যে সবকিছু থাকে। আমি যদি এখন এই কোনটায় কি থাকে বলতে যাই, হুম, সেটা অনেকটা সেই ক্লাস 9 এর হুম, ভিটামিন ডি র বই, ভিটামিন সি কিসে আছে জীবন মুখস্থ করার বিজ্ঞাপন। মতো ব্যাপার হবে। সেদিকে আমি যাচ্ছি না। কিন্তু আমি বলছি ওটাই যে, আ এবার কেউ হুম, ভেজিটেরিয়ান হুম, আছেন, কেউ হুম, নন ভেজিটেরিয়ান আছেন। এবার ভেজিটেরিয়ান যারা আছেন তাদের ক্ষেত্রে আ দেখে নিতে হবে একটু যে, এই যে কাছাকাছি জিনিসগুলো কোথায় আছে? আমি অ্যানিমাল প্রোটিনের সাবস্টিটিউট টা কোথায় পাচ্ছি? হুম, সয়াবিন থেকে হুম, পাচ্ছি। ঠিক হুম, আছে? হুম, এই আমি আ তো আ ভিটামিন এ টা আমি কোত্থেকে পাবো? আমি তো হুম, এই হুম, এটা খাই না। হুম, তখন তাকে দেখতে হবে, হ্যাঁ, পালং শাক হুম, এটাতেও হুম, আছে। হুম, মানে এই ব্যাপারগুলো বুঝে নিলে, একটু যদি জেনে নেওয়া যায়, হুম, তাহলে এই জিনিসটা সম্ভব। তবে ওই আবার বললাম, বাড়িতে ট্র্যাডিশনালি যে ধরনের খাবার হুম, খাওয়া হুম, হয়, হুম, এতদিন ধরে হুম, খাওয়া হচ্ছে, তার মধ্যে মোটামুটিভাবে বাঙালি খাবারের হুম, কথাই বলছি, হুম, হুম, নন-ভেজের কথাই, হুম, তাতে সমানভাবে থাকে হুম, ভাত, ডাল, হুম, বিভিন্ন সবজি, হুম, মাছ, মাংস এবং পরিমাণ মতো জল। এবং এই যে এই শাকসবজি বললাম, এখন হঠাৎ করে সবাই বলছে ফাইবার, হুম, ফাইবার। হুম, এই হুম, ফাইবারের ইয়েটা ভালো, মানে যে সচেতনতা হুম, এসছে। কিন্তু যে ট্র্যাডিশনালি যে আমরা শাক খাই, তার হুম, মধ্যে প্রচুর ফাইবার আছে। একদমই তাই। অর্থাৎ হুম, এই আলাদা করে পিন পয়েন্ট করে আমি হুম, কিছুই হুম, বলছি না হুম, আজকে। হুম, হুম, হ্যাঁ, কিন্তু বুঝতে এটা পেরেছি। ঘটনা যে ব্যালেন্স ডায়েট খেলে আমাদের সব রকম সবকিছু থাকবে তার মধ্যে। মানে যে ৭ টা জিনিস লাগে আমাদের: হ্যাঁ, হ্যাঁ, ফ্যাট, হ্যাঁ, হ্যাঁ, কার্বোহাইড্রেট, হ্যাঁ, প্রোটিন, মিনারেলস, ভিটামিনস, ওয়াটার এবং ফাইবার।
সবই থাকে। বাড়িতে মা কাকিমারা যেটা রান্না করে দেন সেটাতেই অ্যাভেলেবেল আছে, আপনাকে বুঝে খেতে হবে যে আমি কোন পোর্শনটা কতটা যে খেতে হবে, এক্স্যাক্টলি। হ্যাঁ, এই পোর্শন হুম, বোঝাটা খুব হুম, বেশি। যেমন হুম, আমাদের একটা ব্যাপার আছে, অতিরিক্ত ভাতও খাচ্ছি, তার হুম, সঙ্গে আলুও খাচ্ছি, তার হুম, সঙ্গে হুম, হুম, মানে এইটা কার্বোহাইড্রেটটা একটু হুম, কমাতে হবে একটা হুম, বয়সের পর। হুম, যার হুম, কার্বোহাইড্রেট এখন দরকার, ঠিক হুম, আছে? হুম, কিন্তু সেটাও ক্যালোরি মেপে একটু খেতে হবে, হুম, একটু সচেতন থাকতে হবে। সবসময় এরকম ক্যালোরি মেপে খাওয়া যায় না। হুম, হ্যাঁ, যাদের হুম, স্পেসিফিক ডিজিজ আছে, চিকিৎসক বলেছেন বা হুম, নিউট্রিশনিস্ট বলে দিয়েছেন এত ক্যালোরি খেতে হবে, হুম, তাকে কিন্তু গাইড করে দেবেন। কিন্তু এর বাইরে আমাদের গাইড কি? আমাদের গাইড হচ্ছে আমরা খাওয়া-দাওয়া ঠিকভাবে করছি। হুম, ফ্যাটটা পরিমাণ মতোই খাচ্ছি হুম, যতটুকু হুম, খাওয়া দরকার, হুম, এবং সেখানে বাজে ফ্যাট যেগুলো, হুম, ব্যাড ফ্যাট, সেগুলোকে একটু এভয়েড করছি হুম, গুড ফ্যাটের দিকে। অর্থাৎ হুম, কুকিং মিডিয়ামটা খুব হুম, ইম্পোর্টেন্ট। কোন ধরনের তেল খাচ্ছি ইত্যাদি। আমি যখন একটা অ্যাডাল্ট এজে হুম, পৌঁছেছি, আমি জানি যে আমার এই ওয়েটটা আছে, আমার হাইট অনুসারে এইটা হুম, ওয়েট, এটা ঠিক আছে। তখন আমি দেখব যে যতটুকু খাচ্ছি আমি সেই খাবারের পর কি আমার প্রত্যেকদিন ওয়েট বেড়ে যাচ্ছে? ওয়েট বাড়ার কথা নয়। আমি আচ্ছা, একই আচ্ছা, সঙ্গে হুম, হুম, এক্সারসাইজ করছি, হুম, ঠিক হুম, করছি, হুম, একটা হেলথি হুম, লাইফস্টাইল হুম, লিড করছি। দুম করে ওয়েট বেড়ে যাচ্ছে, তখন আমি বুঝবো যে আমার নিশ্চয়ই কার্বোহাইড্রেট ইনটেকটা বাড়ছে। হুম, হুম, ঠিক আছে? হুম, এবার আমি কি দেখবো আমার একটু পেটের হুম, দিকটা দেখে নেব। হুম, হুম, ট্রাঙ্কাল ওবেসিটি হচ্ছে কিনা। যদি না হয়, বা অর্থাৎ হুম, আমি যেরকম হুম, খাবার-দাবার খাচ্ছি সেটা খেয়ে যাচ্ছি। হুম, তার সঙ্গে হঠাৎ করে খাদ্যাভ্যাস কিছু চেঞ্জ করছি না। কোনোদিন যদি একটু বেশি কিছু খেয়ে ফেলি, পরের দিন তাহলে একটু কমিয়ে নেব, হুম, এবং তার সঙ্গে আ এক্সারসাইজ করছি, হেলথি লাইফস্টাইল একটা লিড করছি, এবং মাঝে, মাঝে একটু ওজন-টোজনগুলো চেক করে নেওয়া। একদমই। অর্থাৎ এই নিজের উপর একটু নজরদারিটা রাখতে হবে। তাহলে কিন্তু আর খুব বেশি কিছু ধরে বেঁধে এত ক্যালোরি, অমুক ক্যালোরি, ওগুলো করা সম্ভব নয় সবার ক্ষেত্রে। আমি আবার একদম বললাম, হ্যাঁ, হ্যাঁ। যাদের নির্দিষ্ট রোগ আছে এবং যাদের হুম, চিকিৎসক বলেছেন, হুম, এবং তার কারণে নিউট্রিশনিস্ট হয়তো একদম হুম, বলে দিয়েছেন হুম, এত ক্যালোরি, এত ইত্যাদি, হুম। ইত্যাদি। তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। বাদবাকি সবার জন্যে এই কটা জিনিস মেইনটেইন করলেই হয়। মহিলাদের একেকটা সময় একেক রকম হরমোনাল চেঞ্জেস হয় এবং আমাদের ভারতীয় মহিলাদের মধ্যে দেখেছি যে থাইরয়েডের যে একটা ইমব্যালেন্স, সেটা কারো হাইপোথাইরয়েডিজম আছে, কারো হাইপারথাইরয়েডিজম আছে। এই যে থাইরয়েডের যে সমস্যাটা, এই সমস্যাটা অনেকে ইগনোর করেন, অনেকে ওষুধ খান, অনেকে খান না। তো এই থাইরয়েডের সমস্যার জন্য কি আমাদের হাড় কি দুর্বল হতে পারে? হুম, হুম। তো হুম, হাড় দুর্বল হতে পারে। আচ্ছা। ঠিক আছে? সুতরাং এই নরমাল থাইরয়েড স্ট্যাটাসটা মেইনটেইন করা, আমরা মেডিকেলি বলি ইউথাইরয়েড স্ট্যাটাস, হুম, খুব ইম্পোর্টেন্ট। ঠিক আছে? হুম। এবং এই কোনো রোগকেই ফেলে রাখতে নেই। কোনো রোগকেই অবহেলা করতে নেই। হ্যাঁ, হ্যাঁ। থাইরয়েডও তার ব্যতিক্রম হতে পারে না। হুম, সুতরাং যদি কারোর হাইপোথাইরয়েডিজম থাকে বা হুম, হাইপারথাইরয়েডিজম থাকে, সেটা হুম, চিকিৎসা করতেই হবে। হুম, কারণ শরীরের সবকিছুই খুব গুরুত্বপূর্ণ, আর এই থাইরয়েড হরমোনটা ভীষণ গুরুত্বপূর্ণ। হুম, শরীরের সমস্ত রকম মেটাবলিজম নিয়ন্ত্রণ করে থাইরয়েড হরমোন। থাইরয়েড। ঠিক আছে? হুম, ডিরেক্টলি বা ইনডিরেক্টলি। হুম, সুতরাং এই থাইরয়েড হরমোনের ব্যালেন্সটা, মানে যতটুকু থাকা দরকার সেইটা রাখা খুব দরকার। এবং এটাও কিন্তু আমি একবার দেখালাম ডাক্তার, আমি অনেক ক্ষেত্রে দেখেছি। হুম, হ্যাঁ, তারপর আর টেস্ট-ফেস্ট করিনি, ওনার কাছেও যাইনি। উনি হুম, যা বলেছিলেন সেটাই খাচ্ছি ৩ হুম, বছর ধরে। হুম, না, এই ব্যাপারটা না। এই হুম, ছোটবেলায় ওই যে কেমিস্ট্রির ল্যাবরেটরিতে হুম, আমরা করতাম না? অ্যাসিড বেস হুম, 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 ব্যালেন্স এর হুম, হুম, ব্যাপারটা। হুম, ঠিক হুম, আছে? এটা হুম, বাড়লে ওটা ইয়ে, হুম, ওই হুম, ব্যাপার। হুম, হুম, আমার টেস্ট করে দেখতে হবে। একটা হুম, নির্দিষ্ট সময় আছে। ১ম দিকে তাড়াতাড়ি করা হয়। হুম, পরের দিকে ৬ মাস ছাড়া অন্তত হুম, করতে হয়। হুম, করে দেখতে হয় যে আ থাইরয়েডের স্ট্যাটাসটা কি? হুম, TSH, FT43 হুম, ইত্যাদি, হুম, ইত্যাদি। সেগুলো করার পরেই কিন্তু ঠিক করতে হয় যে এই একই ডোজে চলবে, না বাড়াতে হবে, না কমাতে হবে, সেটা চিকিৎসক ঠিক করে দেবেন। সুতরাং এটা রেগুলারলি চিকিৎসা করতে হবে। এটা নিয়ে কোনো দ্ব্যর্থহীনভাবে এই কথাটা বলতে পারি। মানে থাইরয়েডটা একেবারে লঘু হিসাবে দেখলে চলবে না। মানে এটা একটা ভীষণ ইম্পোর্টেন্ট ভাই, একটা হরমোন। ভীষণ, ভীষণ হুম, ইম্পোর্টেন্ট। হুম, এবং আচ্ছা। থাইরয়েডের জন্য শুধু বোন হেলথ, বোনের সঙ্গে অ্যাসোসিয়েটেড যেগুলো মাসকুলোস্কেলিটাল হেলথ হুম, প্রচুর হয়। আমি যে এই যে হুম, এক্সারসাইজ এর কথা বলছি, আমি হুম, বলেই দিচ্ছি। প্রশ্নটা আপনার কাছে হুম, আসেনি, কিন্তু আমার মনে হয় হুম, সবারকে জানানো হুম, হুম, উচিত। এখন আর এই অস্টিওপেনিয়া, অস্টিওপোরোসিস কে আলাদাভাবে ভাবা হয় না। আচ্ছা, এখন যেটা ভাবা হয় সেটা সার্কোপেনিয়া, অস্টিওপেনিয়া একটা সাইকেল। আচ্ছা, 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 আচ্ছা। দেখুন, আমাদের শরীরের কাঠামোটা তৈরি করে হুম, বোন, বোন। শক্ত জিনিস, হুম, হুম, রিজিড হুম, হুম, স্ট্রাকচার। হুম। কিন্তু সেই বোনের সঙ্গে লেগে থাকে কি মাসলগুলো? হ্যাঁ, এই হুম, মাসলগুলো লেগে থাকে, আমাদের কাজগুলো করে, ফাংশন কিন্তু মাসল হুম, কন্ট্রাকশন হচ্ছে বলে আমরা হুম, কাজগুলো করতে পারছি। একদমই তাই। হ্যাঁ, অর্থাৎ বোনের সঙ্গে মাসলের ওতপ্রোত সম্পর্ক। একদমই তাই। এবং ঘটনা হচ্ছে এই যে বোনের ওপর যদি লোডিং হয়, হুম, বোনের যেখানে মাসল লেগে আছে হুম, সেইখানে যদি টান পড়ে হুম, মাসলের, হুম, তবেই কিন্তু অপটিমাম বোনের গ্রোথ হয়। আচ্ছা। সেই কারণেই ছোটবেলাতেও হুম, সঠিক ব্যায়াম করতে হবে,
সঠিক ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে, যাতে বোনের ওপর ওই চাপটা পড়ে, বোনের ওপর লোডটা তৈরি হয়, তবে বোনের রিমডেলিং যেটা আচ্ছা। সেটা প্রপারলি হবে। দেখুন, এই রিমডেলিং কথাটা বললাম, এটা কি? বোন গ্রোথ সারা জীবন ধরে চলে, আচ্ছা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। পর্যন্ত। হুম। আবার একই সঙ্গে হুম। বোনের রিসর্পশনও চলে। মানে ব্যাপারটাকে আমি একটা উদাহরণ দিই। ধরুন একটা পিচের রাস্তা। হুম। পিচের রাস্তার উপর মাঝে, মাঝে দেখবেন ছোট, ছোট খানাখন্দ হুম। হচ্ছে। এবার একটা জিনিসের কাজ থাকে যেখানে ভালোভাবে রোড হুম, হুম, মেইনটেইন হুম, করা হয়। হুম। আমি যেখানে মেইনটেইন করা হয় না সেখানকার কথা বলছি না। যেসব জায়গায় ভালো করে রাস্তা সারফেসটাকে স্মুথ রাখা হয়, ঠিকমতো মেইনটেন্যান্স যেখানে আছে, সেখানে একটা গাড়ি যায়, হুম। সে ওই ছোট্ট হয়তো একটা গর্ত হুম, হয়েছে। হুম, তার চারপাশে উইক জায়গা আছে, সেটাকে ভেঙে হুম, আর একটু বড় করে নিল। হুম। যতদূর পর্যন্ত উইক আছে সেই জায়গাটা ভেঙে দিল। হুম। তারপর আরেকটা গাড়ি যায়, হুম। সে ওই তার উপর ওই পিচ হুম, জাতীয় হুম। জিনিসটা, আরফার, এখন নানা রকম জিনিস আছে, হুম। এটাকে স্প্রেড করে। হুম। বোনের ব্যাপারটাও তাই কিন্তু। আচ্ছা। একটা সেল আছে, একটা কোষ আছে যাকে বলে অস্টিওক্লাস্ট। তার আচ্ছা। কারণ হচ্ছে ওই খুবলে দুর্বল জায়গাগুলোকে ফেলে দেওয়া। আচ্ছা। আর এক ধরনের সেল আছে যা হচ্ছে অস্টিওব্লাস্ট। আচ্ছা। তার কাজ হচ্ছে ওর পরে ওই খুবলানো জায়গায় আবার নতুন বোন দিয়ে ভরাট করে দেওয়া। আচ্ছা। এই জিনিসটা কিন্তু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলতে থাকে। এবার শুরুর দিকে অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটিটা অনেক বেশি, তাই আচ্ছা। বোনের গ্রোথ হয় ওই মানে 25 থেকে 35 বছর পর্যন্ত। তারপর ধীরে ধীরে হুম। অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটির থেকে হুম। অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটিটা বাড়তে থাকে। এবং কোনো ক্ষেত্রে এটা বেশি বাড়ে, হঠাৎ করে বাড়ে, যেটা আমরা বললাম প্রথমেই বলেছি, মহিলাদের মেনোপজের পর হঠাৎ করে এস্ট্রোজেন হরমোনের উইথড্রনের পর অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটিটা সাডেনলি বেড়ে যায়, সেটা তো আছেই। অর্থাৎ এই যে রিমডেলিং প্রসেসটা চলতে থাকে, এর ওপর যদি আমার পজিটিভ এফেক্ট ঠিক করে করতে হয়, তাহলে কিন্তু এই পেশির টানটা লাগবে এবং হাড়ের ওপর লোডিংটা লাগবে। সেই কারণেই কিন্তু আমাদের ওগুলো, এই কারণেই কারুর যদি সার্কোপেনিয়া, সার্কো মানে কি? সার্কো মানে মাসলকে আমরা বলি ওই মেডিকেল টার্মিনোলজিতে। সার্কোপেনিয়া মানে অস্টিওপেনিয়া মানে বোনের ডেনসিটি কম, অস্টিওপোরোসিস আরো বেশি কম। সার্কোপেনিয়া মানে মাসল কম। আচ্ছা। সুতরাং মাসল মাস কম মানে তার কিন্তু অস্টিওপেনিয়া এবং অস্টিওপোরোসিস হওয়ার প্রবণতাও বেশি। বুঝতে পেরেছি। মানে যে কারণেই আপনি স্ট্রেংথ ট্রেনিং এবং এক্সারসাইজ, ওয়েট বিয়ারিং এক্সারসাইজ, এটা ভীষণ ওয়েট ইম্পর্টেন্ট। বিয়ারিং এক্সারসাইজ মানে হাঁটা চলা, সাইক্লিং, যেগুলো জয়েন্টের উপর দিয়ে ওয়েট যাচ্ছে, ঠিক আছে? আর স্ট্রেংথ ট্রেনিং অনেক ভাবে হয়। নিজের বডির ওয়েটের এগেইনস্ট হয়, যেমন পুশ আপ, হাতে একটা ওজন নিয়ে হয়, রেজিস্ট্যান্স ব্যান্ডের এগেইনস্টে হয়, যে কোনো ভাবে স্ট্রেংথ ট্রেনিং। মানে এটা শুধু মহিলাদের ক্ষেত্রে নয়, মানে সবার ক্ষেত্রে ইম্পর্টেন্ট। সবার ক্ষেত্রে সব বয়সের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আচ্ছা স্যার, এবার আমি চলে যাব 40 পেরোনো মহিলাদের কথা বলবো আমরা। যে যারা সদ্য 40 পেরিয়েছেন, হয়তো মেনোপজও অনেকের হয়ে গেছে। তো তাদের কি করণীয়? এবং তারা কখন ডাক্তারবাবুর কাছে পৌঁছবেন, যাতে এই যে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, মানে একদম অস্টিওপোরোসিস এর জায়গায় যাতে না পৌঁছে যায়, মানে তারা কখন ডাক্তারবাবুর কাছে যাবেন? 40 পেরোলেই মেনোপজ কম হ্যাঁ, জনেরই কম, হয়। হ্যাঁ। ইউজুয়ালি মানে হুম, হয় হুম, সাধারণত 45-50 এরকম বয়সে বেশিরভাগ ক্ষেত্রে হয়। তো 40 পেরোনোর পর থেকে সতর্ক থাকতে হবে। সঙ্গে এক্ষুনি তাদের যদি অন্য কোনো সমস্যা না থাকে, চিকিৎসকের কাছে যাওয়ার ডেফিনিটলি দরকার নেই। আচ্ছা। কিন্তু যেটা আমরা বলি, সেটা মেনোপজ হবার পরেই একবার বোন মিনারেল ডেনসিটিটা দেখে নেওয়া। আচ্ছা। এই নয় যে প্রত্যেক মাসে করতে হবে। যদি প্রয়োজন না থাকে প্রত্যেক বছরে করতে হবে, তা নয়। আচ্ছা। ওকে? কিন্তু প্রথমে একটা বেস লাইনটা আমরা দেখে নিলাম। আচ্ছা। কারুর যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আলাদা। আমি যাদের কোনো সমস্যা আপাতভাবে নেই তাদের কথা বলছি। একবার দেখে নেওয়া যেতে পারে, সেটা বাঞ্ছনীয় অনেক ক্ষেত্রেই। তাহলে পরবর্তীকালে চিকিৎসা করতে সুবিধে হতে পারে এবং আমরা জানলাম সেই সময় তার কি ছিল। আর আলাদা করে বোন হেলথের জন্যে যদি কোনো সমস্যা না থাকে, এই বোন মিনারেল ডেনসিটি দেখা ছাড়া পিরিয়ডিক চেকআপ তো আমাদের করতেই হয়। আমরা বলি যে 40 বছরের পর প্রত্যেকেরই পিরিয়ডিক হেলথ চেকআপ করা দরকার, পুরুষ মহিলা নির্বিশেষে। সেটুকু তো করতেই হবে। সেটা করলে সবসময় আগে ধরাও পড়ে যেতে পারে, যদি কোনো কিছু থাকে তখন সেই মতো চিকিৎসা করা যেতে পারে। এবার আমি আপনার কাছে যেটা জানতে চাইবো, যে ৫ টা বদঅভ্যাস মহিলাদের, যেটা তাদের হাড়ের স্বাস্থ্যকে খারাপ করছে। এরকম ৫ টা
বদভ্যাস কি কি আছে? 5টা বদভ্যাস এরমভাবে ফট করে বলাটা মুশকিল। তবে ১ নম্বরে প্রথমেই বলতে হবে এক্সারসাইজ না করা। আচ্ছা। এটা মহিলাদের মধ্যে প্রবণতা, হুম, মহিলাদের মধ্যে ধারণা যে হুম, এই ধরনের স্ট্রেংথ ট্রেনিং হুম, ইত্যাদি এক্সারসাইজ শুধুমাত্র ছেলেদের জন্য হুম, বরাদ্দ না। সেক্স নো বার। হুম, এক্ষেত্রে আপনাদেরও সমান অধিকার হুম, এবং আপনার নিজের শরীর যদি ঠিক রাখতে চান সমান দায়িত্বও বটে। হুম, দ্বিতীয়ত আ সঠিক নিউট্রিশিয়াস খাবার-দাবার খাওয়া। সেটাও কিন্তু অনেক দেখেছি বা অনেক মহিলাকে নিজেকে একটু নেগলেক্ট করতে। হুম, বিশেষত যারা নিজেরা আ গৃহকর্ত্রী হিসেবে হুম, হুম, আ থাকেন, তারা সবাইকে দিয়ে-টিয়ে শেষকালে হুম, নিজের জন্য অতটা হুম, আ ঠিকমতো পুষ্টিকর খাবার-দাবার নিয়ে ভাবেন না। হুম, নিজেকে একটু অবহেলা করেন। এই হুম, অবহেলা করার কোনো জায়গা নেই। নিজেকে অবহেলা করা যাবে না। নিজেকে ভালোবাসুন। হুম। নিজের শরীরকে ভালোবাসুন। ৩ নম্বর হচ্ছে অবশ্যই কোনো ধরনের নেশা না করাই ভালো। এটা তো ঠিক আছে? সবার এটা ক্ষেত্রেই সবার ক্ষেত্রেই প্রযোজ্য। প্রযোজ্য। তো এটা মহিলাদের হুম, ক্ষেত্রে, কারণ হুম, মহিলাদের হুম। ক্ষেত্রে ইদানিং নেশা করার প্রবণতা অনেক বাড়ছে বেড়েছে। হ্যাঁ। যেহেতু, সেইজন্যে এটা হুম, আমি একটু হুম, বললাম। হুম, আমি হুম, নেশার ক্ষেত্রে অবশ্যই হুম, লিঙ্গ বৈষম্যে বিশ্বাস করি না, হুম, বলেই দিচ্ছি। কিন্তু হুম, সবার ক্ষেত্রেই হুম, নেশা করাটা খারাপ এবং যেহেতু মহিলাদের মধ্যে হুম, ট্রেন্ডটা হুম, আপরাইজিং হুম, সেহেতু আলাদা করে বললাম। হুম, চতুর্থত নিজের ওজন বেড়ে যাচ্ছে হুম, সেটাকে পাত্তা না দেওয়া। ও তো ওজন বাড়ে সবারই। না, সবার বাড়ে না এবং যদি আপনার বাড়ে ইভেন মেনোপজ এর পর যদি বাড়তে থাকে, জানবেন আপনার বোনের হেলথ তো খারাপ হচ্ছে, জয়েন্টের হেলথ তো খারাপ হচ্ছে এবং কার্ডিওভাস্কুলার হেলথ তো খারাপ হচ্ছেই। আর ৫ নম্বর ওই শুয়ে বসে কাটানোর একটা টেনডেন্সি, এই না। হুম, একটু সেডেন্টারি হ্যাবিট এভয়েড করতেই হবে। আপনি যেমন এক্সারসাইজ করছেন হয়তো আ সারাদিনে ০.৫ ঘন্টা হাঁটছেন। তারপর সপ্তাহে ২ থেকে ৩ দিন একটু আ স্ট্রেংথ ট্রেনিং করছেন। কিন্তু তার বাইরে সেডেন্টারি হ্যাবিট যদি সারাক্ষণ শুয়ে বসে থাকেন তাহলে কিন্তু ওই যে উপকারগুলো ওটায় হচ্ছে সেটা নষ্ট হয়ে যাবে। অর্থাৎ আপনি বিশ্রাম নেবেন। নিশ্চয়ই বিশ্রামটা প্রপার পজিশন এ নিতে হবে। কিন্তু সারাদিন ধরে ল্যাদ খাওয়া চলবে না। এটা অনেকের যদি মানে হুম, অনেকেই খুব কাজ করেন কিন্তু হুম, অনেকেই আবার কাজ না থাকলে অনেকের সেই প্রবণতা আমি অনেকের দেখেছি যে তিনি নিজেই এসে বলেন আমার পেশেন্ট আছেন, হুম, "হ্যাঁ, কিছু তো করি না, হুম, সারাদিনই শুয়ে বসে কাটাই।" এই হুম। জিনিসটাকেও কিন্তু এভয়েড করতে হবে। এটা কিন্তু মহিলাদের মধ্যে আছে এই প্রবণতাটুকু। থ্যাংক ইউ ডাক্তারবাবু এত সুন্দর ইনফরমেশন আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আমরা নিশ্চয়ই অন্য কোনো দিন আপনাকে পাবো অন্য কোনো বিষয়ে আলোচনা করবার জন্য। কিন্তু যাওয়ার আগে আমাদের যারা দর্শক যারা দেখছেন, যাতে আমাদের সাবস্ক্রাইবার যারা দেখছেন, বিশেষ করে যারা ফিমেল ফলোয়ার্স যারা আছেন তাদের উদ্দেশ্যে আপনার কি বলার থাকবে? আগে যা বলেছি সেগুলোকেই একটু নতুন করে সাজিয়ে গুছিয়ে বলছি। অর্থাৎ যে বয়সেই থাকুন সুষম খাদ্য, ব্যালেন্স ডায়েট, তার সঙ্গে সেডেন্টারি হ্যাবিটটা এভয়েড করতে হবে। কর্মোদ্যমে থাকুন, উৎসাহে উদ্দীপনায় ভরপুর থাকুন এবং ব্যায়ামটা করুন। ব্যায়ামটা শুধুমাত্র ছেলেদের জন্য নয়, আপনার জন্যেও। সুষম খাদ্যটাও আপনাদের জন্যেও, সবার জন্যে। নিজের প্রতি যত্নশীল হন, নিজেকে ভালোবাসুন। তাহলেই আপনি আপনার বোনকে ভালোবাসতে পারবেন। আপনার বোন ঠিক থাকবে এবং বোন ঠিক থাকা মানে আপনি ঠিক থাকা, আপনি ঠিক থাকা মানে আপনার গোটা পরিবার ঠিক থাকা। একদম। সুতরাং সবাই ভালো থাকুন। নিজের যত্ন নিন। নিজের যত্ন নেওয়া মানে আপনি কিন্তু সবার যত্ন নিচ্ছেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ ডাক্তারবাবু। নমস্কার। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, করে রাখুন। আমরা এরকমই বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক আ আ জিনিস নিয়ে আমরা আলোচনা করি। যেগুলো শুনলে পরে আপনারা একেবারে নিঃসন্দেহে উপকৃত হবেন। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো এপিসোডে।